হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আবার হাজির হলাম তোমাদের জন্য। হাজির হয়েছি তোমাদের একটা কবিতা আমি এক্সপ্লেন করছিলাম এইচএস সেকেন্ড ইয়ারের, দ্যাট ইজ পূর্ব পশ্চিম। তার প্রথম পার্ট আমি তোমাদেরকে অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা যারা সেই প্রথম পার্টটা দেখেনি তাদেরকে আমি বলবো তারা যেন প্রথম পার্টটা দেখে নেয়, ঠিক আছে? কারণ সেই প্রথম পার্টটা না দেখলে এই কবিতাটা কিসের উপর আধারিত সেই জিনিসটা বুঝতে গিয়ে তোমাদের অসুবিধা হবে। তো তোমরা প্রথমত সেই প্রথম পার্টটা দেখবে, তারপরে আজকে যে দ্বিতীয় পার্টটা আছে যেটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেবো, তোমরা সেটা ফলো করবে। নিশ্চয়ই তোমাদের এটা ফলো করলে তোমাদের কবিতার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের প্রথম পার্টে বলেছিলাম যে কিভাবে ব্রিটিশ সরকাররা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য কি করেছিল। আমাদের যে বঙ্গদেশ, যদি বঙ্গদেশের কথা বলা হয় তোমরা নিশ্চয়ই জানো বঙ্গদেশ বলতে কাকে বোঝানো হয়। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে বোঝানো হয়। পূর্ববঙ্গ কোনটা? যেটার মধ্যে বর্তমান বাংলাদেশ আছে। আর পশ্চিমবঙ্গ কোনটা? যেটা বর্তমান আমাদের ইন্ডিয়ার একটা স্টেট, পশ্চিমবঙ্গকে বোঝানো হয়। তো ব্রিটিশরা তাদের স্বার্থের জন্য এই বঙ্গদেশ অর্থাৎ আমাদের বঙ্গভূমিকে দুই ভাগে বিভাজিত করেছিল। একটা ছিল তোমার বাংলাদেশ, আর একটা হলো আমাদের বাংলার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, যেটা ইন্ডিয়ার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যেটা আছে সেটাকে বোঝায়। এখন যখন এই বঙ্গভূমিকে বিভাজিত করা হয়েছিল না, এই বঙ্গভূমিকে বিভাজিত করার ফলস্বরূপে দেখো অনেক লোকের জন্ম হয়েছে বাংলাদেশে, পূর্ববঙ্গতে, কিন্তু তাদেরকে বাধ্য হয়ে পার্টিশনের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে পশ্চিমবঙ্গে। আবার অনেক লোকের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে, তারা বাধ্য হয়ে যেতে হয়েছে তাদেরকে পূর্ববঙ্গে। তো যখন বঙ্গ বিভাজন করা হয়, অর্থাৎ তোমার ব্রিটিশরা যখন পার্টিশন করে অর্থাৎ বঙ্গভূমিকে দুই ভাগে বিভাজিত করে, এই বিভাজনটা কিন্তু অ্যাকচুয়ালি বঙ্গভূমির মানুষরা, সকল মানুষ, ঠিক আছে, সবাই কিন্তু এই বিভাজনটাকে মেনে নিতে পারেনি। কারণ ইটসেলফ দেখো তুমি, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম হয়েছিল বাংলাদেশে, কিন্তু তিনি রয়ে গেলেন কোথায়? অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে। যার জন্মস্থান বাংলাদেশ, সেই বাংলাদেশের জলপানি খেয়ে যে বড় হয়েছে, সে পরে এসে গেল তোমার পশ্চিমবঙ্গে। তো এখন তুমি ভাবো, যদি তোমার জন্মভূমিকে তোমার থেকে কেড়ে নেওয়া হয়, তোমার ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তো ব্রিটিশ সরকারের দ্বারা করা যে আঘাত, অর্থাৎ বঙ্গভূমিকে দুই ভাগে ভাগ করা যে আঘাতটা আছে, সেই আঘাতটা তোমার পূর্ববঙ্গ বলো কিংবা পশ্চিমবঙ্গের সকল লোক সেটাকে মেনে নিতে পারেনি। তাদের অন্তরকে সেটা বারংবার কী করেছে? আঘাত করেছে। তো তাই সেই আঘাতের টান বা আঘাতের জন্যই বা তোমার যে বঙ্গ বিভাজন করার ফলস্বরূপে মানুষের যে অন্তরকে ব্রিটিশরা তোমার কী বলে ওটাকে আঘাতপ্রাপ্ত করেছিল, সেই আঘাতের রিফ্লেকশন আমরা পাই এই কবির এই কবিতাতে, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমি লাস্ট টাইম তোমাদেরকে বলেছিলাম এই কবিতার বিষয়বস্তু, যদিও পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ ভিন্ন, এদের মধ্যে ডিফারেন্স আছে। কারণ তোমরা জানো পূর্ববঙ্গ বলতে গেলে বাংলাদেশকে বোঝানো হয়, আর বাংলাদেশের বেশিরভাগই জনসংখ্যা কি তোমার মুসলিম। আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগই জনসংখ্যা কি হিন্দু। তো এদের মধ্যে যদিও পার্থক্য আছে, ভৌগোলিক পার্থক্য আছে, কারণ বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি, আর পশ্চিমবঙ্গ আমাদের একটা ভারতবর্ষের একটা অভিন্ন অঙ্গ হয়ে রয়েছে এখন। তো যদিও এদের মধ্যে ভৌগোলিক সীমা আছে, বাউন্ডারি আছে, তথাপি ঠিক আছে, ধর্মের মধ্যেও যদি এদের পার্থক্য দেখা যায়, তথাপি এদের মধ্যে একটা অভিন্নতা রয়েছে। এই দুই দেশের মধ্যে একটা অভিন্নতা রয়েছে। সেই অভিন্নতাকেই তিনি কবি তোমার কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত সেটাকে ফুটিয়ে তুলেছেন বা তুলে ধরেছেন তার এই কবিতায়। তো চলো এখন লাইন বাই লাইন এর মিনিংগুলো বোঝা যায়, প্রত্যেক লাইনের অর্থ কী সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো কবিতার মধ্যে মূল পাঠ তোমার পূর্ব পশ্চিম। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি,
এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। কি সুন্দর লাইন। তো দেখো, এই যে প্রথম পংক্তিটা আছে না, এই প্রথম পংক্তিতে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলেছেন যে উভয়, সরি ফর দ্য নয়েস, যে বোধ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুটোই কি তোমার হলো নদীমাতৃক দেশ। না, নদীমাতৃক দেশ বলতে যেখানে প্রচুর নদী আছে, যেখানে নদীর সংখ্যা খুব বেশি। তো এখানে যেমন বলা হয়েছে শীতললক্ষা, ভৈরব, কর্ণফুলী, পায়রা, ঠিক আছে, এগুলো কোথাকার নদী? এগুলো হলো পূর্ববঙ্গ অর্থাৎ তোমার বাংলাদেশের নদী। বাংলাদেশের মধ্যে প্রচুর নদ নদী আছে। ঠিক তেমনই আমাদের ভারতবর্ষের মধ্যে আছে ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী আর পিয়ালি, ঠিক আছে। তো এই জিনিসটার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে দেখো, নো ডাউট পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাউন্ডারির মাধ্যমে ভিন্ন, এদের নদীর নামও আলাদা আলাদা, ঠিক আছে, নদীর নামগুলো আলাদা। কিন্তু যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেক নদ নদী আছে, ঠিক তেমন নদ নদী কোথায় আছে? পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশেও আছে। এবং এই নদ নদীর যদি ধারার কথা বলা হয়, স্রোতের কথা বলা হয়, নদীর স্রোত এটা ইন্ডিয়ান নদী হোক, পাকিস্তানের নদী হোক, বাংলাদেশের নদী হোক, কখনো তার মধ্যে কোনো পার্থক্য তুমি খুঁজে বের করতে পারবে? নিশ্চয়ই না। তো কবি সেটাই বলেছে যে এক জল এক ঢেউ এক ধারা, এদের যে জল আছে, এদের যে ঢেউ আছে এবং এদের যে ধারা আছে, সেই ধারাটা অভিন্ন নয়। এই ধারা বা জল সব এক, সেই কথাটাই এখানে কবি বলেছেন। আর এই জলেই তো আমরা মানুষ, ঠিক আছে, কি করি? এই জলের মধ্যেই ডুব দিয়ে, ঠিক আছে, আমাদের শরীরকে শান্ত করি, এই জলকেই পান করে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি, তাই না? তো সেটাই এখানে বলেছে যে তুমিও যেভাবে তোমাদের দেশে অর্থাৎ পূর্ববঙ্গের মধ্যে যেভাবে নদ নদী আছে, আমাদের পশ্চিমবঙ্গেও তেমনই নদ নদী আছে। আর এই নদ নদীর জলের ধারা, ঢেউ সকল কিছু এক। এবং এই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি, এই যে নদ নদীর কথাগুলো বলা হয়েছে, এই নদ নদীর মধ্যে আমরা কী করি? অনেক ব্যক্তি বা অনেক পুরুষরা বা মহিলারা কী করে? স্নান করে তাদের শরীরকে শান্তি করে, ঠিক আছে। তো অর্থাৎ যদি আমি বলি নদীর যে কার্যটা আছে এখানে, অতল, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি, এই যে নদীরা কার্যটা করছে আমাদেরকে শান্তি প্রদান করছে। যখন গ্রীষ্মের গরম আসে, দগ্ধ হই আমরা গ্রীষ্মের গরমে, তখন আমরা নদীর বুকে গিয়ে স্নান করি। বা অনেক ব্যক্তিরা এখনও পূর্ববঙ্গ বলো পশ্চিমবঙ্গ বলো, তারা নদীর মধ্যেই স্নান করে, ঠিক আছে, নদীর মধ্যেই স্নান করে তারা কী করে? তাদের দেহকে শান্ত করে। তো এই জিনিসটা তো কোনো পার্থক্য নাই, সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পূর্ববঙ্গ হোক, এই দুটো জিনিস দুটো দেশের মধ্যেই সমান, সেই কথাটাই এখানে বলেছে। এরপর আবার কি বলেছে? তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে। নাও, আমরা তো একই সূর্যের আলো পাচ্ছি। সূর্য কি পশ্চিমবঙ্গে আলাদা আর পূর্ববঙ্গে কি আলাদা নাকি? নিশ্চয়ই না। সূর্য সব জায়গায় এক। অর্থাৎ পূর্ববঙ্গে যেমন সূর্য আলো দিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে সূর্য কী করছে? ঠিক তেমনই আলো প্রদান করছে আমাদেরকে। আর নেক্সট বলেছে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। ইট মিনস এখানে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, এর অর্থ হলো, দেখো, বাতাস কি আবার কোনদিনও ভিন্ন হয় নাকি? তুমি আমাকে বলতো, বাতাস কোনদিনও ভিন্ন হয়? বাতাসকে তুমি কোনদিনও চোখে দেখতে পারো না? পূর্ববঙ্গের বাতাসকে চোখে দেখা যায়, পশ্চিমবঙ্গের বাতাসকে চোখে দেখা যায় না। পূর্ববঙ্গের বাতাস গরম, পশ্চিমবঙ্গের বাতাস ঠান্ডা, এমন কোনদিনও হয় নাকি? নিশ্চয়ই না, তাই না? বাতাস যেমন আমাদেরকে স্পর্শ করে, আমাদের বুককে স্পর্শ করে, আমাদের শরীরকে ঠান্ডা করে, সেটা পূর্ববঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক, দুই ক্ষেত্রে সেমই হবে, ঠিক আছে। আর এই বাতাসের স্পর্শটা আমাদের মনে যেভাবে তোমার ফুল ফোটায় অর্থাৎ ভাবনার সঞ্চার করে, ঠিক আমি যদি পশ্চিমবঙ্গে বসে আছি, পশ্চিমবঙ্গের বাতাস যখন আমার শরীরকে স্পর্শ করে আমার মনে যে ধরনের ভাবনার সঞ্চার করবে, ঠিক তেমন ভাবনা তো সেই তোমার পূর্ববঙ্গে থাকা লোকদের মনেও সেই তেমন ধরনের ভাবনা সঞ্চার করবে। তো এখানে সেটাই বলছে যে একই বাগানে আমাদের, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বলো কিংবা পূর্ববঙ্গ বলো, সেখানে দুটো বাগানেরই যে ফুল আছে, সেই ফুলটা কোন
বাতাস পাচ্ছে একই বাতাসকে লাভ করছে। তো অর্থাৎ তো এখানে বাতাসের মধ্যে কোথায় ভিন্নতা আছে? বাতাসের মধ্যে তো কোনো ভিন্নতা নাই। বাতাসের মধ্যেও কি আছে? একতা আছে। অর্থাৎ তুমি যেই বাতাস পাচ্ছ আমিও সেই বাতাসই লাভ করছি, এখানে কবি সেই কথাটা বলেছেন। অর্থাৎ আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। যদি বলি উভয়ের বাগানে একই ফুল ফোটে এবং একই বাতাস বয়ে চলে পূর্ব এবং পশ্চিম বাংলায়। ঠিক আছে? তো দেখো এখানে প্রাকৃতিক দিক দিয়ে কবি বলেছেন যে প্রাকৃতিক দিক দিয়েও আমরা অভিন্ন নয়। কিন্তু এই যে নদ নদীর কথা বলা হলো, ঠিক আছে, নদ নদীর গুণ যেটা আছে, কাজ যেটা আছে, সেদিক দিয়ে নদ নদীরা পৃথক নয়। ঠিক তেমনই সূর্যচন্দ্র যেটা আছে, সেই সূর্যচন্দ্রের আমরা একই আলো, নো ডাউট অন্য অন্য জায়গায় আছে বাট পাচ্ছি তো, তার সেই দিক দিয়ে আমরা অভিন্ন নয়। আবার বলেছি কি প্রাকৃতিক দিক দিয়ে যদি বলি, তোমার নারকেলের সুপরি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি। তো এখানে কি বলেছে, আমরা দেখি যে পশ্চিমবঙ্গের কথা বলছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যদি আমি কথা বলি, পশ্চিমবঙ্গে আমরা কি দেখি? তাল, খেজুর, শাল, মহুয়া গাছ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছপালা দেখতে পাই। ঠিক তেমনই প্রাকৃতিক গাছপালা কোথায় আছে? তোমার নারকেল, সুপারি, অশোক শিমুল কোথায় আছে? পূর্ববঙ্গে আছে। নো ডাউট এদের নাম ভিন্ন, কিন্তু এদের কাজ কি পার্থক্য? কাজের মধ্যে কোনো পার্থক্য আছে? তোমরা বলো। একটু নয়েজ আসছে, সেটার জন্য আমাকে মাফ করবে। আর নয়েজটা আমাকেও ডিস্ট্র্যাক্ট করছে বারবারে। কী করবো, মানে সকাল 6টার দিকে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, আর কন্টিনিউয়াসলি এখানে মাটির গাড়ি যাচ্ছে, তো সেটার জন্য অল্প প্রবলেম হচ্ছে আমার সেই ভিডিওটা ক্রিয়েট করতে। যাই হোক, তো এখানে কি বলছে, তোমার নারকেল সুপরি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি। অর্থাৎ দেখো পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কথা যদি বলা হয়, গাছপালার নামগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই গাছের কাজ কী? গাছপালার কাজ হলো আমাদেরকে অক্সিজেন প্রদান করা। সেটা পূর্ববঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক, গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করছে, গাছ আমাদেরকে ছায়া প্রদান করছে। না পূর্ববঙ্গের গাছের ছায়া আলাদা, পশ্চিমবঙ্গের গাছের ছায়া আলাদা হবে নাকি? ছায়া দিয়ে গাছ আমাদেরকে কী করছে? আমাদের শরীর দেহকে শান্ত করছে। তো এদের যে কাজটা আছে, এই কাজের মধ্যে কোনো পার্থক্য আছে? আর ঠিক একই মুকুল মঞ্জুরি মানে গাছে যেভাবে ফল ফোটে, ফল ফোটার যে প্রক্রিয়াটা আছে, প্রসেসটা আছে, সেটা এখানে আর ওখানে কি আলাদা হবে নাকি? তুমি বলো, এখানে সুপারি গাছ যেটা আছে, ধরো পশ্চিমবঙ্গের সুপারি গাছ আর পূর্ববঙ্গের তোমার সুপারি গাছ। পশ্চিমবঙ্গের সুপারি গাছে কী হয়? উইদাউট মুকুল তোমার ফুল ফুটে যায়, অর্থাৎ সুপারিটা হয়ে যায়। আর পশ্চিমবঙ্গে কী হয়, পশ্চিমবঙ্গে ধরে নাও, পশ্চিমবঙ্গে কী বলো, তোমার মুকুল ছাড়াই সুপারি হয়ে যায়। আর পূর্ববঙ্গে তোমার মুকুল হয় তারপরে সুপারি হয়, এমন কি হয় নাকি? নিশ্চয়ই না। সেটা পূর্ববঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক, যে ফুল ফোটার প্রসেস, প্রকৃতির যে খেল, সেটা সব জায়গায় দু জায়গায় কি এক। তো আমরা কোথায় অভিন্ন হলাম? কবি এই কথাটা এখানে বলেছেন। ঠিক আছে, তোমার ভাটিয়ালি আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে দেখো, ভাটিয়ালি, সারিজারি এগুলো হলো বাংলাদেশের লোকসঙ্গীত। ঠিক আছে, ভাটিয়ালি বেসিক্যালি হয় কি, মাঝিরা যেটা আছে না, নৌকা দিয়ে যখন মাঝিরা বয়ে যায় নদী পার করে, তখন সেই বাংলাদেশের নাবিকরা এই গানগুলো গান, সারিজারি। ঠিক আছে, আর এদিকে গম্ভীরা যেটা আছে মালদার মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে অনেক টিকা দেওয়া আছে, বেসিক্যালি এটা মালদার একটা বাউল সঙ্গীত বলতে পারো, বা মালদার একটা লোকসঙ্গীত বলতে পারো গম্ভীরা। আর বাউল তো জানোই, বাঁকুড়া, বর্ধমান এইসব জায়গায় এই গানগুলো প্রচলিত। তো এই যে গানগুলো আছে, যে লোকসঙ্গীত আছে, তুমি আমাকে বলো তো লোকসঙ্গীতের মধ্যে কোনো ভিন্নতা আছে নাকি? লোকসঙ্গীত যদি বলতে যাই, এদের মধ্যে এদের যে তোমার এই গানগুলোর মধ্যে যে আবেগের স্পর্শটা আছে, মানুষকে নিয়েই তো গানগুলো রচনা করা হয় না। কিছু কিছু গান আছে দেহতত্ত্ব গান, অর্থাৎ মানুষের দেহকে নিয়েই যে গানগুলো নির্মাণ করা হয়েছে। তো এই গানের যে আবেগটা আছে, এই গানের যে সুর আছে, টান আছে, সেটার মধ্যে কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই নাই। বলা হয় রাঙামাটির দেহে খসিয়া পড়িবে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা লোকসঙ্গীতের একটা লাইন, ফোক সঙ্গীতের একটা লাইন। এটা হিন্দু হোক মুসলিম হোক, এর অর্থ কী, এই গানটার অর্থ কী? রাঙামাটির দেহে খসিয়া পড়িবে, অর্থাৎ মানুষ জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে একদিন না একদিন তাকে মৃত্যুই হবে।
তার মৃত্যু হবে নিশ্চয়ই। সে হিন্দু হোক মুসলিম হোক, অবশেষে কোথায় গিয়ে মিশবে? মাটিতে গিয়েই মিশবে। হিন্দু হলে তাকে জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়ার পরে তাকে অস্থি বাহানো হয়। তার অস্থি কোথায় গিয়ে পড়ে? নদীর মধ্যে গিয়ে পড়ে। নদীর সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো কি আছে, নদীর মধ্যে মাটি আছে। তো অবশেষে হিন্দুর দেহ মাটির মধ্যে মিশছে, এবং মুসলিম যদি হয় তাকে কবর দেওয়া হচ্ছে। কবর দেওয়ার মাধ্যমে তার দেহ কোথায় মিশে যাচ্ছে? সেই মাটির মধ্যেই মিশে যাচ্ছে। তো অর্থাৎ এই যে বিভিন্ন লোকসঙ্গীত আছে, লোকসঙ্গীতের যে তোমার থিম বলতে পারো, সেই থিমগুলো তো ভিন্ন না। এদের যখন গানগুলো গাওয়া হয়, সেটা বাংলাদেশে গান হোক কিংবা তোমার ইন্ডিয়াতে মানে পশ্চিমবঙ্গে গান করা হোক, তাদের যে সুরের টানটা আছে সেই টানটা কি ভিন্ন নাকি? লোকসঙ্গীত, বাউল সঙ্গীত তোমার কিংবা গম্ভীরা বলো কিংবা ভটিয়াল বা হাটিয়াল বলো, এদের যে সুরটা আছে, টানটা আছে, এটা প্রায় কী হয়? অভিন্ন হয়। এই গানগুলোর মধ্যে যে আবেগটা আছে সেই আবেগটাও সিমিলার। তো আমরা কোথায় ভিন্ন হলাম? কবির প্রশ্ন এটা, ঠিক আছে? অর্থাৎ ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা অভিন্ন, এই কথাটি কবি এখানে বলেছেন। নেক্সট লাইন, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন, চলেছে একই রূপনগরের হাতছানিতে। অর্থাৎ এখানে কারিগরির কথা বলা হয়েছে। দেখো, টাঙ্গাইল, জামদানি এগুলো বাংলাদেশের ফেমাস তাঁতের শাড়ি, ঠিক আছে? আর এদিকে ধনেখালি আর বালুচর আমাদের পশ্চিমবঙ্গের ফেমাস তাঁতের শাড়ি, ঠিক আছে? এখন বলো, তাঁতের শাড়ি নাম আলাদা, বাংলাদেশে এর নাম টাঙ্গাইল আর জামদানি, আর আমাদের পশ্চিমবঙ্গে তার নাম আছে ধনেখালি এবং বালুচর। এখন তাঁতের শাড়ির নাম যদি আলাদা হয়, এখানে ডিফারেন্স আছে, কিন্তু তাঁতের শাড়ি তো তাঁতের শাড়িই হয়। তাঁতের শাড়িকে কি অন্য কিছু দিয়ে বানানো হবে নাকি? তাঁতের শাড়ি তাঁতের মধ্যেই তো বোনা হয়, সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পূর্ববঙ্গ হোক, দুই জায়গায় একই তাঁতের মধ্যেই কাজ চলছে, আর একই তাঁতের মধ্যে কাজ করে তাঁতের শাড়িটাকে নির্মাণ করা হচ্ছে। যে ডিজাইনগুলো দেওয়া হয়, ডিজাইনগুলোর জন্য তোমার কে বানাচ্ছে? এটাকে ডিজাইনটা মানুষই তো বানাচ্ছে, সেটা পূর্ববঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক। তো নাম ভিন্ন, বা তাঁতের শাড়ি তো তাঁতের শাড়ি, একই প্রক্রিয়াতে, সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পূর্ববঙ্গ হোক, একই প্রক্রিয়া ফলো করে এদেরকে বানানো হচ্ছে। আর এই শাড়িগুলো যখন সেই পূর্ববঙ্গ বলো আর পশ্চিমবঙ্গের নারীরা পরিধান করছে, ঠিক আছে, তাদের যে রূপ লাবণ্য আছে, একইভাবেই শাড়িগুলো কী করছে? ফুটিয়ে তুলছে, ঠিক আছে? সেটা আমাদের পশ্চিমবঙ্গের কোনো মহিলা যদি সে শাড়ি পরে, তাকেও সুন্দর করে তুলবে। ঠিক তেমনই পূর্ববঙ্গের কোনো মহিলা বা নারী যদি সেই শাড়িটা পরে, তাকেও কী করবে? সেই শাড়িগুলো রূপ লাবণ্য প্রদান করবে। তো একই তো কাজ হচ্ছে দুটো জায়গায়, তো আমরা কোথায় পৃথক্য, আমরা কোথায় ভিন্ন? কবি এই কথাটাই বলেছে। অর্থাৎ একই সুতা, একই ছন্দ, একই লাবণ্যের টান পড়ে চলেছে একই রূপনগরের হাতছানিতে। এরপর, আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখির আনাগোনা। এই দুটো লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এক বৃন্তে দুই ফুল, এই লাইনটার থেকে কিন্তু কবি কাজী নজরুল ইসলামের একটা লাইন মনে পড়ে যায়, যে একই বৃন্তে দুই ফুল হিন্দু মুসলমান। একটা কথা আছে, যিনি কবি নজরুল ইসলাম এই কথাটি মেনশন করেছেন তার কবিতার মধ্যে, যে আমরা এক বৃন্তে থাকা দুটি ফুল, আর ফুল দুটি হলাম কি? হিন্দু ও মুসলমান। অর্থাৎ এক মাঠে দুই ফসল, এক মাঠে দুই ফসল মানে এখানে দেখো কিছু স্বার্থপর বিদেশিরা যদিও আমাদেরকে তাদের স্বার্থের জন্য বিভাজিত করেছিল, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে, কিন্তু কবি বলেছেন এই দুই দেশের সংস্কৃতি, ভাষা, ঠিক আছে, তারপর তোমার প্রকৃতি অভিন্ন। কারণ তিনি এখানে বলেছেন যে দেখো, যেভাবে পূর্ববঙ্গে ফসল ফলানো হয়, বাংলাদেশে ফসল ফলানো হয়, ঠিক সেইভাবেই আমাদের পশ্চিমবঙ্গেও তো ফসল ফলানো হয় না। ফসল ফলানোর প্রক্রিয়া কি আলাদা হতে পারে? ভিন্ন হতে পারে? যেভাবে পূর্ববঙ্গের মধ্যে বছরে দুইবার ফসল ফলানো হয় একই মাটিতে, ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গেও একই মাটিতে বছরে দুইবার ফসল ফলানো হয়। আর একই মাটির থেকে মানে সেম যে ফসলগুলো আছে, সেই ফসলগুলো কি হয়? তোমার একই মাটির কি হয়?
তোমার রস পান করে এরা পুষ্ট হয়। তো একই প্রক্রিয়া যদি দুই জায়গায় চলছে তাহলে আমরা কোথায় ভিন্ন? এই জন্য আমরা একই বৃন্তে থাকা দুটি ফুল, অর্থাৎ আমরা এক সেম, আমাদের মনে কোনো ভিন্নতা বা পার্থক্য নেই। কবি সেই কথাটি এখানে বলেছে। এরপরে যেটা লাইন আছে, আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্রোতপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। বাহ, কি সুন্দর লাইন লিখেছে। তো দেখো, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত আবার আমাদের মধ্যে থাকা যে বিভেদ ছিল সেই বিভেদটাকে কাটার জন্য, শেষ করার জন্য একটা উদাহরণ তুলে ধরেছেন। তোমরা নিশ্চয়ই জানো মুসলমান ব্যক্তিদের ধর্ম আলাদা মুসলিমদের, হিন্দুদেরও ধর্ম আলাদা, তাই না? আমরা বলি হিন্দুদের, যদি বলি হিন্দুরা বলে কি, হিন্দুদের 32 কোটি দেবতার কথা বলে, তাই না? কিন্তু মুসলমানরা আল্লাহর ইসে করে, তাই না? আল্লাহর কী করে তারা? আল্লাহকে তারা স্মরণ করে বা আল্লাহকে তারা অন্তর থেকে মানে। এখন আমার কথা হলো, দেখো মুসলমান লোক তারা কি করে, তারা যখন মানসিক মনে বোঝো, মান্নাত যেটাকে বলা হয় না, মান্নাত যখন মাঙ্গা হয়, তারা কি করে, তারা যে মিন্নত যেটা করে বা মানসি যেটা করে, সেই মানসির যে সুতাটা বা ধাগা আছে, সেই ধাগাটা কোথায় বাঁধে তোমরা জানো? সেই সুতা বা ধাগাটা তারা বাঁধে বট গাছের ডালে। তো বট গাছ তো বেসিক্যালি হিন্দুদের ঠাকুর দেবতা, এটাই তো মানা হয় যে হিন্দুরা কী করে বট গাছকে পূজা অর্চনা করে। আর সেই বট গাছেই মুসলিম ব্যক্তিরা কী করছে, তাদের মান্নাত মাংছে। আর এদিকে পীর বাবার কথা যদি বলা হয়, পীর বাবাকে বলা হয় মুসলিমদের একজন আরাধ্য দেবতা। সেই পীর বাবার মন্দিরে, ঠিক আছে, বা পীর বাবার যে তোমার দরগা আছে, সেই দরগাতে গিয়ে হিন্দুরা কি করছে, তাদের মানসিকতার প্রদীপ জ্বালছে। তো এখানে হিন্দু মুসলমান কোথায় পার্থক্য থাকলো আমাদের মধ্যে? যে মুসলিম সে হলো বট গাছে সুতা বাঁধছে, আর যে হিন্দু সে দরগাতে গিয়ে তোমার কি করছে, তোমার দীপ জ্বালাচ্ছে। তো এখানে দেখো, একজন ব্যক্তির প্রতি, অর্থাৎ আমরা পরস্পর কি করি, পরের ধর্মকে, একজন আরেকজনের ধর্মকে রেসপেক্ট জানাই, সম্মান জানাই, এই কথাটি কবি এখানে বলেছেন। যেভাবে মুসলমান ব্যক্তিরা বট গাছে সুতা বাঁধে, ঠিক সেইভাবে হিন্দু ব্যক্তিরা কি করে, দরগাতে গিয়ে তোমার পীর বা হাজি আলীর দরগাতে গিয়ে কি করে, তারা তোমার সেই প্রদীপ জ্বেলে। তো এখানে আমরা কোথায় ভিন্ন হলাম? তোমরা যে বলছো যে আমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম কোথায় আলাদা? তুমি মুসলমান হয়ে বট গাছের মধ্যে সুতা বাঁধছো, যেই বট গাছ হিন্দুদের দেবতা, আর অন্যদিকে তুমি হিন্দু হয়ে তুমি দরগাতে যাচ্ছ, যে দরগাতে গিয়ে তুমি দীপ জ্বালছো, যেখানে যেই পীর বাবা হলো মুসলিমদের দেবতা। তা আমাদের মধ্যে কোথায় পার্থক্য আছে বলো? নিশ্চয়ই নেই, আমরা হলাম এক, সেই কথাটাই এখানে কবি বলেছেন। ঠিক আছে। এছাড়াও দেখো, হিন্দুরা দেবদেবীর পূজার জন্য সংস্কৃতে পাঠ করে, সংস্কৃতের পাঠ করে, অর্থাৎ মন্ত্রের পাঠ করে। ঠিক তেমনি মুসলমানরাও কী করে, তার আল্লাহর পূজার জন্য, আল্লাহকে প্রার্থনা করার জন্য তারা কি করে, আজান পড়ে। আজানেরও কিছু মন্ত্র আছে নিশ্চয়ই। এখন আমাকে বলো, তুমি কোনদিনও আল্লাহকে দেখেছো? আমি যদি বলি, আমার কথা যদি বলি, আমি কোনদিনও ভগবান শিব, ভোলেনাথ, পার্বতী, দুর্গাকে দেখেছি? নিশ্চয়ই দেখি নাই। আমরা কোনোদিনও এদেরকে দেখেছি নাকি? আমরা অদৃশ্য এক শক্তিকে, আমরা হিন্দু হই, মুসলমান হই, আমরা কি করছি, এক অদৃশ্য শক্তিকে আমাদের নিজের মনের মতো নিজের মতো আমরা তাদের প্রার্থনা করে যাচ্ছি। কোনো মুসলমান ব্যক্তি আল্লাহকে দেখে নাই, কোনো হিন্দু ব্যক্তি শিব পার্বতী ঠাকুরকে দেখে নাই। এই কথাটি এখানে তিনি বলেছেন যে এইভাবে আমরা মন্ত্রের পাঠের মাধ্যমে আমরা সেই একই একটা শক্তি, একটা যে পৃথিবীকে চলায়। মুসলিমরা মানে যে আল্লাহ পৃথিবীকে চলায়, হিন্দুরা মানে কি বিভিন্ন দেবদেবীরা তোমার পৃথিবীকে চলায়। কিন্তু সেই শক্তিটাকে, যে শক্তিটা পৃথিবীকে চালাচ্ছে, তারা নিজস্ব চোখে কোনদিনও তাদেরকে দেখেছে? দেখেন নাই। তাদের জাস্ট বিশ্বাস, সেই বিলিফটাকে তারা পূজা করে যাচ্ছে তোমার নিজের বিশ্বাসের মাধ্যমে। তো এখানে কবি সেই কথাটাই বলেছে
যে তুমি যেভাবে তোমার দেব পূজার জন্য মন্ত্রের পাঠ করো অর্থাৎ আজান পড়ো, ঠিক তেমনই হিন্দুরাও কী করে তাদের দেবদেবীর পূজার জন্য সংস্কৃতের শ্লোক বা মন্ত্র পাঠদান করে। তো এখানে মানে দুই ক্ষেত্রেই দেখো আল্লাহ কিংবা ঈশ্বর এদের পূজা হচ্ছে কিসের মাধ্যমে? মন্ত্রের মাধ্যমে হচ্ছে। কবি সেই কথাটি এখানে বলেছে। তো অর্থাৎ আমরা ভিন্ন কোথায় হলাম, ঠিক আছে। নেক্সট লাইনে বলেছে, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই, আমরা পরশী আর পরশী তো আরশি, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। তো এখানে কি বলছে দেখো, আমাদের এক সুখ। এখানে আমি তোমাদের সিম্পলি একটা ইঙ্গিত দিচ্ছি। কবিতাটা আমার মনে হয় তোমার ব্রিটিশ কনটেক্সট, যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় নাই, ঠিক আছে, বা স্বাধীন হওয়ার পূর্বে যখন তোমার বঙ্গভঙ্গ অ্যাকচুয়ালি ফাইনালি হয় 1947-এ, ঠিক আছে, সেই কনটেক্সটে বা তারপরে বা তার আগে লেখা কবিতা, ঠিক আছে। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, হয়তো এটা ব্রিটিশ তোমার হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের কথা, ঠিক আছে, সেই কনটেক্সটে এই কথাটা বলছে। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক। আমরা মানুষ যদি বলি, একটা লাইন মিস করেছি, সরি, আমার একটা লাইন বোধহয় মিস হয়েছে। আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখির আনাগোনা, এই লাইনটা তোমাদেরকে আমি এর বোধহয় এক্সপ্লেন করি নাই। এখানে আমাদের খাঁচা যদি বলা হয় না, খাঁচা মানে কি দেহে, মানব দেহকে বোঝানো হয়েছে খাঁচা। আর একই অচিন পাখির আনাগোনা মানে প্রত্যেক মানব দেহে একটা অচিন আত্মা রয়েছে, যেই আত্মা বিনাশীন, যাকে বিনাশ করা যায় না, বলা হয় আত্মা অমর। তো দেখো প্রত্যেক মানুষের দেহের মধ্যে কি আছে? একটা আত্মা রয়েছে, সেটা হিন্দু হোক মুসলমান হোক। হিন্দুর দেহের মধ্যেও আত্মা রয়েছে আর মুসলমানের দেহের মধ্যেও আত্মা রয়েছে। তো আমরা এদিক দিয়ে কোন দিক থেকে আমরা পৃথক হলাম, কবি সেই কথাটা এখানে বলেছে। দেন এরপরে আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, সিম্পলি দেখো আমরা কোনো একটা জিনিস করে যদি ভালো পাই তাহলে আমাদের খুশি হই যখন আমরা, তো সেটা থেকে আমরা সুখ লাভ করি। আমরা যখন কান্না করলে আমাদের চোখ দিয়ে কী বেরোয়? জল বেরোয়, তাই না? সেটা মুসলিম হোক কিংবা হিন্দু হোক, জলের যে কালারটা আছে, চোখের জল যে আছে, সেই চোখের জলের কালার কি আলাদা হয় নাকি? নিশ্চয়ই না। আবার একই পিপাসা, তুমি মুসলমান তোমার পিপাসা লাগে না, আমি হিন্দু আমার জলের পিপাসা লাগে, তাই নাকি? নিশ্চয়ই না। তুমি হিন্দু হও মুসলমান হও, জলের পিপাসা সবারই সেম, সবারই সুখ এবং কান্না কি হয়, রিজনগুলো সেম হয়, কিংবা সেম না, পৃথক হতে পারে, কিন্তু সেই কান্নার জল কিংবা আমরা কোনো জিনিস করে আনন্দ পেলে আমরা খুশি হই, সুখ লাভ করি, সেই জিনিসটা প্রসেসটা কিংবা জলের যে পিপাসাটা আছে, ঠিক আছে, সেটা তোমার জাতিভেদে সবার ক্ষেত্রে কি হয়? এক হয়। কবি এই কথাটাই বলেছেন। ইভেন ভূগোল ইতিহাসেও আমরা এক। তো দেখো ভূগোল ইতিহাসে আমরা এক মন এক মানুষ এক মাটি এক মমতা। ভূগোল ইতিহাসে আমরা এক কীভাবে? তোমরা জানো যে আমরা ভূগোল ইতিহাসে এক হলাম এইভাবে যে আমরা যুগ যুগ ধরে আমরা অখণ্ড ভারতবর্ষের অংশ ছিলাম, ঠিক আছে, ভূগোল ইতিহাসে। তো সেই কথাটাই বলেছে যে ভূগোল ইতিহাসে আমরা যুগ যুগ ধরে, ভূগোল বলতে গেলে পৃথিবী, এখানে আমি পৃথিবী বলবো, তুমি যে পৃথিবীতে আছো আমিও সেই পৃথিবীতেই আছি, ঠিক আছে, আমাদের পৃথিবী এক। আমাদের ইতিহাসে আমরা অখণ্ড ভারতবর্ষের অংশ ছিলাম, সেটাও এক। জাস্ট ব্রিটিশরা কী করেছে? সীমা লিখে দিয়েছে, সীমা অঙ্কন করেছে, তার জন্য আজকে আমরা পার্থক্য নাকি, ভিন্ন নাকি? না। আমাদের যদি ভূগোল আর ইতিহাস তুমি খুঁজে দেখো তাহলে হিন্দু মুসলমান অর্থাৎ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ সেটা সেখানে কি আছে? এক হয়ে আছে। এক মন এক মানুষ এক মাটি এক মমতা। এক মন যদি বলি, আমাদের সকলের মনে একই জিনিস রয়েছে, ঠিক আছে, আমরা একজন আরেকজনের কি হয়? দুঃখ ফিল করতে পারি, একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই, অর্থাৎ আমরা বলতে পারি কি, আমরা পরস্পরকে একজন আরেকজনকে খুবই ভালোবাসি এবং মিলেমিশে থাকতে আমরা ভালোবাসি, সেই কথাটি এখানে কবি বলেছেন। অর্থাৎ যদি আমি বলি আমরা পরস্পরের প্রতিবেশী,
ঠিক আছে, প্রতিবেশী হিসাবে আমরা কী করেছি, পাশাপাশি অবস্থান করে একজন আরেকজনকে কী করেছি, আপন করে নিয়েছি, এই কথাটা কবি বলেছেন। বাংলার দুই দিকের মানুষ, ঠিক আছে, পরস্পরের মধ্যে নিজেদের প্রতিবিম্ব প্রত্যক্ষ করে। কারণ এখানে আরসি মানে কি, আরসি মানে আয়না। তো এখানে কথাটা সেটাই বলেছে, আমরা পড়োশি, আর পড়োশি তো আরসি, একজন আরেকজনকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলেছে। দেন দেখো কি সুন্দর করে কবি লাইন তুলে ধরেছেন যে, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মহবুব তুমি শ্যামলী। তার মানে এই লাইনটার মানে কি, কবি এখানে বোঝাতে চেয়েছেন, দেখো এই দুটো নামে সুলতানা আর মহবুব, এই দুটো নাম পূর্ববঙ্গে খুবই প্রচলিত। মানে প্রায় ভাগ ছেলে মেয়ের নাম পূর্ববঙ্গ তোমার সুলতানা বা মেহবুব দেখা যায় নাম। আর এদিকে অপূর্ব আর শ্যামলীর কথা যদি বলি, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই ফেমাস, নামটা প্রায় দেখা যায়। সিম্পলি যদি আমি বলি, তোমার দেশে সুলতানা আছে, তোমার দেশে যেমন মুসলিম আছে, ঠিক আছে, আমার দেশে আছে অপূর্ব। ধ্যান দিয়ে শোনো, তোমার দেশে যেমন মুসলিম আছে, আমার দেশে আছে হিন্দু। আবার আমি মাহবুব, আমার দেশে মুসলিম আছে, আর তুমি শ্যামলী, অর্থাৎ তোমার দেশেও হিন্দু আছে। তো কবি এইখানে এই কথাটাই বুঝিয়েছেন নামের মাধ্যমে, যে যেভাবে পূর্ববঙ্গে তোমার হিন্দু আছে সঙ্গে মুসলিমও আছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গেও তোমার হিন্দু আর মুসলিম লোকের বাসস্থান। কবি এই কথাটি এখানে বুঝিয়েছে। নেক্সট, আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। তো এখানে কি সুন্দর লাইন বলেছেন, দেখো এখানে এই লাইনটার থেকে এটা ক্লিয়ার হয়ে যায় যে কবিতাটা যেটা লেখা হয়েছে না, সেটা তোমার ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, কিন্তু অর্থাৎ পার্টিশনের আগে লেখা হয়েছে। তাই কবি এখানে বলেছেন যে পূর্ববঙ্গ হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক, আমাদের শত্রু কিন্তু একই, আমাদের শত্রু ভিন্ন না। আমাদের শত্রুকে, আমাদের শত্রু হলো ইংরাজরা, যারা আমাদের বঙ্গভূমিকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, ঠিক আছে, তাদের স্বার্থের জন্য। তো যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে, অর্থাৎ আমাদেরকে একের থেকে আরেকজনকে আলাদা করে, পৃথক করে রাখতে চায় কারা, ইংরাজরা। অর্থাৎ আমাদের ইংরাজরা হলো আমাদের কমন শত্রু, একই শত্রু। নেক্সট, কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত। তো কবি আবার এখানে বলছে, কার এত সাহস আছে যে নদীর দুর্বার জলকে বাঁধবে, কার এত সাহস আছে যে বাতাসের অবাধ স্রোতকে বাধা দেবে। বাতাসকে বাধা দেওয়া যায় না, ঠিক তেমনি নদীর স্রোতকেও তুমি টেম্পোরারিভাবে বন্ধ করতে পারো, কিন্তু যখন বর্ষা বন্যা হবে তখন নদীর স্রোতকেও আটকানো যায় না। যার এক্সাম্পল হয় প্রত্যেক বছরের ফ্লাড। প্রতি বছরে তোমার নিশ্চয়ই যেন ফ্লাড হয়। আমরা নদীর বুকে কী করি, ড্যাম বানাই, কিন্তু যখন অতিরিক্ত বর্ষা বন্যা হয় তখন কি হয়, সব কিছুকে তলিয়ে নিয়ে যায়। অর্থাৎ যেভাবে নদীর বাঁধকে বন্ধ করা যায় না, বাতাসকে যেভাবে আটকানো যায় না, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মানুষকেও তুমি কখনো পার্থক্য বা ভিন্ন করে রাখতে পারবে না। কারণ আমরা একজন আরেকজনের পড়োশি, আর পড়োশি হিসাবে আমরা হলাম একজন আরেকজনের আরসি। অর্থাৎ আমরা একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে থাকব। কবি এই কথাটি বলেছেন। কে মুছে দেবে তো আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গঞ্জন। এখন এসে গিয়েছে কবি ভাষার কথা বলছে, ঠিক আছে। কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গঞ্জন। তুমি আমাদের ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। তো দেখো, এখন কবি বলছে যে আমি হিন্দু হই কিংবা মুসলিম হই, আমি পশ্চিমবঙ্গে থাকি কিংবা পূর্ববঙ্গে থাকি, আমাদের যে ভাষাটা আছে, আমাদের মাতৃভাষাটা যেটা আছে, সেই মাতৃভাষা তো আমাদের পৃথক না। হ্যাঁ, তুমি বলো, পশ্চিমবঙ্গের লোকদের মাতৃভাষা আর পূর্ববঙ্গের লোকদের মাতৃভাষা কি আলাদা? নো। তাদের মাতৃভাষা কি? তাদের মাতৃভাষা হলো বেঙ্গলি। সো আমাদের মাতৃভাষা কি? বেঙ্গলি। এই মাতৃভাষাকে কি চেঞ্জ করা যাবে? নিশ্চয়ই না। পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা বলে, পূর্ববঙ্গের লোকেরা বাংলা ভাষা বলে, নো ডাউট তাদের ধ্বনিটা, টানটা আলাদা,
কিন্তু মূলত সেই ভাষাটা কি মাতৃভাষা। ঠিক আছে, সেই কথাটা এখানে কবি বলেছেন। তো কবি এখানে বলছেন অর্থাৎ আমাদের উভয়েরই হৃদয়ে একই মাতৃভাষা চলছে, আমাদের মুখের মধ্যে যে ভাষাটা আছে সেটা একই ভাষা। কবি এই কথাটাই বলেছেন, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন, তুমি আমাদের ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো। তো এখানে কবি বলছে যখন হলো সেই পূর্ববঙ্গের লোক, ঠিক আছে, আমাদের ভাষা বলে আমি খুব খুশি হই, ঠিক আছে, হিন্দু হয়েও আমি খুব খুশি হই। আর এদিকে বলছে আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, আর যখন আমি পশ্চিমবাসী হয়ে তোমাদের ভাষা বলি তোমরা অবাক হয়ে চেয়ে থাকো যে কীভাবে তারা আমাদের ভাষাটাকে বলছে। তো আমরা কোথায় ভিন্ন হলাম? আমাদের ভাষাও তো এক, অর্থাৎ আমরা এদিক থেকেও কি হলাম, আমরা এক হলাম। কবি এই কথাটি এখানে বুঝিয়েছেন। এছাড়াও লাস্টের লাইনটা বলছে এই ভাষায় আমাদের আনন্দের আশ্চর্যের সাক্ষাৎকার। অফকোর্স তুমি যেখানে যাও, তুমি পশ্চিমবাসী, পশ্চিমবঙ্গের ব্যক্তি কিংবা তুমি পূর্ববঙ্গের ব্যক্তি, তুমি যেখানেই যাও আমাদের পরিচয় হলো কি আমরা বাঙালি। কারণ আমি তোমাদেরকে বলেছি হিন্দু হোক মুসলমান হোক, ইট ডাজ নট ম্যাটার, তুমি যদি একই ভাষা বলো তাহলে তুমি হয়ে গেলে বাঙালি। হিন্দু লোকেরাও বাংলা ভাষা বলছে, আর তোমার পশ্চিমবঙ্গের হিন্দু লোকেরাও বাংলা ভাষা বলছে, আবার মুসলিম লোকেরাও বাংলা ভাষা বলছে। ঠিক তেমনই তোমার পূর্ববঙ্গের হিন্দু কিংবা মুসলিম ব্যক্তিরাও কী করছে, একই ভাষা বলছে। আর যখনই তুমি যেখানেই যাও, যখন তুমি এই ভাষাটা ব্যবহার করবে, তখন তোমার পরিচয় কী হবে? তোমার পরিচয় হবে তুমি একজন বাঙালি। কবি এখানে সেই কথাটা বলেছে। কার সাধ্য অমৃত দীপিত চন্দ্র সূর্যকে কেড়ে নেবে আকাশ থেকে? ইজ ইট পসিবল যে চন্দ্র সূর্যকে তুমি আকাশ থেকে কেড়ে নিতে পারবে কোনদিনও? নিশ্চয়ই না। ঠিক তেমনই আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল ইসলাম, যেমন আকাশে চন্দ্র সূর্য তোমার যুগ যুগ ধরে রয়েছে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যায়নি, ঠিক তেমনই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে অস্তিত্ব আছে, তাদের যে রচনাবলী আছে, যেটা তারা বর্তমানের কথা যদি আমি বলি, তারা তো মারা গিয়েছে কত বছর আগে, বাট স্টিল তাদের সেই রচনাবলী, তাদের কবিতা বলো, হ্যানত্যান বলো, সেগুলো আমরা কি সবসময় স্মরণ করি, সেগুলো পাঠ করি। তো তারাও যুগ যুগ ধরে কি আছে, বর্তমানে চলে যাচ্ছে। তো এই কথাটাই এখানে বলেছেন, যেরকম আকাশ থেকে চন্দ্র সূর্য কেড়ে নেওয়া যাবে না, ঠিক আছে, চন্দ্র সূর্যের যে দীপ্তি আছে সেটা কোনদিনও শেষ হবে না। অমৃত মানে কি? চিরকালের জন্য যেটা থাকবে। দীপিত মানে প্রজ্বলিত হয়ে থাকা। তো চিরকালের জন্য যেমন চন্দ্র আর সূর্য কি থাকে, আকাশে থেকে যায়, তাদেরকে কখনো কেড়ে নেওয়া যায় না। ঠিক তেমনই কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোমার সুনাম আছে, নাম আছে, তাদের যে অমৃত রচনাবলী আছে, সেগুলো চিরকাল আমাদের মধ্যে থাকবে যুগ যুগ ধরে, আর আমাদেরকে কি করবে, উৎসাহিত প্রদান করবে বা উৎসাহ প্রদান করবে, কিংবা রচনার যে তোমার কী বলে ওটাকে স্বাদ, টেস্ট, সেটা আমরা চিরকালই পেয়ে যাব তাদের রচনাবলীর থেকে। কবি এখানে সেই কথাটাই বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট লাইন বলেছে আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। তবে এখানে কবি বলছে আমাদের দেখো ভাষার দিক থেকে আমরা এক, আমরা ভালোবাসার দিক থেকেও এক। এখন যখন ভালোবাসার কথা বলা হয়, ভালোবাসার রিজন আলাদা হতে পারে, বাট ওয়ার্ডটা তো ভালোবাসাই হয় না। তা আমাদের ভালোবাসার দিক থেকে আমরা একজন আরেকজনকে, অপরকে খুবই ভালোবাসি। অ্যান্ড মানবতার ক্ষেত্রেও আমরা কি এক। যদি তা না হতো, ঠিক আছে, যদি মানবতার ক্ষেত্রে যদি আমরা এক না হতাম, তাহলে আমরা যেখানে অন্যায় অত্যাচার দেখি সেখানে আমরা প্রতিবাদ করতাম না। তা আমাদের মানবতা এক, আমাদের ভালোবাসা এক, আমাদের ভাষাও এক। তো আমরা কোথায় আমরা পৃথক হলাম কবির সেটাই প্রশ্ন। অর্থাৎ ভিন্নতার মধ্যেও আমরা হলাম কি অভিন্ন। যদিও আমাদের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য থাকা সত্ত্বেও আমরা কি এক, সেই কথাটি এখানে বলেছেন। দেন লাস্ট লাইন, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ। যে রাখির সুতা যেটা আছে না, একজন আরেকজনেরকে বন্ধন, ভাই যখন রাখি কী করে, ভাই বোনের বা ভাইয়ের থেকে ভাইয়ের সম্বন্ধকে গড়ে রাখে বা ভাই বোনের সম্বন্ধকে গড়ে রাখে, ঠিক তেমনই যেন এটা এখানে বলছে কি, যে বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, অর্থাৎ আমরা হিন্দু মুসলিম বিনা সুতো থাকাও, অর্থাৎ আমাদের মধ্যে
কোনো সুতার বন্ধন না থাকা সত্ত্বেও আমরা যেরকম রাখির বান্ধনটা একজন আরেকজনকে জোরে রাখে, ঠিক তেমনি আমাদের মধ্যে কোনো একটা জিনিস আছে যে জিনিসটা কি করেছে আমাদের হিন্দু মুসলমানকে এক করে রেখেছে। সেই কথাটা এখানে বলা হয়েছে যে বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ। অর্থাৎ আমরাই কি করতে পারি, যেরকম অল্প আগে আমি বলেছিলাম আমরা একজনের কি পড়শি হয় আরশি, আমরা একজনের প্রতিবিম্ব, ঠিক তেমনি এখানে বলছে একজনের হৃদয়ের অনুবাদ আর একজন আমরা। অর্থাৎ তোমার মনে যেই ভাবনার ইসে আছে সেটাকে অনুবাদ করতে গেলে আমি সেই জিনিসটাকে অনুবাদ করতে পারবো। কীভাবে, কি বলতে পারবা? সিম্পলি বলবো হৃদয়ের অনুবাদ কীভাবে। কবিতাটা যখন লেখা হয়েছিল তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। পূর্ববঙ্গের লোকেরাও বহু লোকেরা চাইতো না যে বঙ্গ বিভাজন হোক। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের বহু লোকেরা ছিল যারা চাইতো না যে বঙ্গ বিভাজন হোক। তো আমরাই তো হলাম না, দ্যাট ইজ আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ। অর্থাৎ তুমি যে জিনিসটা চাও না সেই জিনিসটা আমিও চাই না। তুমি যে জিনিসটা চাও, অর্থাৎ তুমি চাও ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে, পূর্ববঙ্গের থেকে তাড়িয়ে দিতে, আমিও চাই ব্রিটিশদেরকে পশ্চিমবঙ্গের থেকে তাড়িয়ে দিতে। তো আমরাই হলাম কি একজন আরেকজনের অনুবাদ। মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তর কুল সাধক। মানে তোমরা মধু দেখেছো, মধুর কথা বলছি কি আমি, তোমরা মৌমাছি দেখেছো? মৌমাছির কাজ কি হয়? মৌমাছির কাজ হলো একটা ফুলের সঙ্গে আর একটা ফুলকে মিলন করানো। এখানে সেইটাই মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুল সাধক। অর্থাৎ যেভাবে তোমার মৌমাছি একটা ফুলকে আর একটা ফুলের সঙ্গে মিলন করিয়ে দেয়, ঠিক তেমনি আমাদের যে বাংলার লোক আছে না, বাংলার লোকের যে মন আছে সেই মনের মিলনটা যেন এক। মৌমাছি যেমন ফুলের মধ্যে ফুলের কী করে মিলন ঘটায়, ঠিক আছে, ঠিক সেই রূপ বাংলার মানুষের হৃদয়ের মিলনটা কি চিরন্তন আর চিরকালীন। অর্থাৎ কবি বলেছেন যে বাংলার মানুষ যেটা আছে না তারা পরস্পরের সঙ্গে চিরদিন কি থাকবে, কুশল কামনায় কি থাকবে, চিরকালের জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ আমি তোমার কেয়ার করব, তুমি আমার কেয়ার করবে। কারণ পূর্ববঙ্গের লোকেরাও, অর্থাৎ আমি যদি বলি আমরা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের লোকেরা পড়োশি, আমরা একজন আরেকজনের শত্রু না, ঠিক আছে। আমরা সব সময় কি করব, বন্ধু হয়ে চিরকালীন এই পৃথিবীর মধ্যে থাকব। তাই কবি বলেছেন যে পারস্পরিক আমরা হলাম কি একজন আরেকজনের হৃদয়ের অনুবাদ, ঠিক আছে। যেহেতু আমরা কখনো শত্রু হব না, একজন আরেকজনের হৃদয়ের অনুবাদ, ঠিক আছে। তো এই কথাটাই এখানে বলেছেন যে হিন্দু হও কিংবা তুমি মুসলিম হও, তুমি পূর্ববঙ্গতে থাকো কিংবা পশ্চিমবঙ্গতে থাকো, চিরকাল যেন আমাদের মনের মধ্যে একটা টান থেকেই যাবে যে পূর্ববঙ্গের লোকেরাও বাঙালি, পশ্চিমবঙ্গের লোকেরাও বাঙালি। আর এই বাঙালির টানটা কোনদিনও শেষ হবে না। আর আমরা চিরকালই একজন আরেকজনের কী করব, উন্নতির কথা ভাববো, একজন আরেকজনের মঙ্গল কামনা করব। এই কথাটাই কবি এখানে তুলে ধরেছেন। সো দ্যাটস ইট। আই হোপ চ্যাপ্টারের এক্সপ্লেনেশন তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। কোথাও যদি তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে মেনশন করে আমাকে জানাতে পারো। আর স্পেশালি কোথায় যদি কোন জায়গাটায় তোমাদের স্পেশালি ডাউট, ভিডিওর মধ্যে কোথায় কোনো লাইন বুঝতে অসুবিধা হয়েছে, কাইন্ডলি টাইমটা মেনশন করে দেবে, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। সো এইভাবেই দেখো, এত পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের মধ্যে বিভেদ হয়েছে, ভৌগোলিক বাউন্ডারি গড়া হয়েছে, গড়ার সত্ত্বেও আমাদের মধ্যে যে একতা আছে, আমরা যে এক, এই কথাটাই কবি তার এই কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিংবা আমরা যে এক, বা ভবিষ্যতে যাতে আমরা এক হতে পারি তার একটা হিন্ট পাওয়া যায় তার এই কবিতার থেকে। অর্থাৎ কবির ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ যাতে আবার সেই আগের মতো যাতে এক হতে পারে, সেই জিনিসটার ইচ্ছাটা এখানে প্রকাশ করেছেন তিনি। সো আজকের জন্য এখানেই শেষ করি। কন্টিনিউয়াসলি মাটির গাড়ি যাচ্ছে আর আমার দিমাগের 12টা বাজাচ্ছে, কারণ একটু নয়েজ ক্রিয়েট হলে না, যখন কোনো একটা জিনিস এক্সপ্লেন করতে যাও তখন কনসেন্ট্রেশন ব্রেক হলে অসুবিধা হয়। তো যাই হোক, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য চ্যাপ্টার আমি এক্সপ্লেন করে দেবো, তো আমি করে দিলাম। আরও ট্রাই করব খুব শীঘ্রই তোমাদের জন্য অন্য চ্যাপ্টার এক্সপ্লেনেশন আনার জন্য। টিল দেন কিপ ওয়াচিং,
কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ।